ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ আইকিউ। আগামীকাল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা এবং আজকে আমরা আলোচনা করব জীবনবিজ্ঞানের ছোট এবং বড় কোশ্চেনগুলো নিয়ে, যেগুলি তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। যারা সারা বছর ধরে পড়াশোনা করোনি, তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটি দেখো। আশা করি সবাই 50+ মার্কস পাবে। তো দেখো, আমরা জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে প্রথম কোশ্চেনগুলো আলোচনা করছি। তো দেখো, প্রথম চ্যাপ্টার তোমাদের রয়েছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এখানে আমরা প্রথমে আলোচনা করব 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। দেখো, প্রেসোবায়োপিয়া এর কারণ কি? তারপর আছে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? পরে চলে যাচ্ছি ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের দুটি পার্থক্য লেখো। তারপর হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো যে মেনিনজেস কি, এর কাজ কি। নেক্সট কোশ্চেন, টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। তারপর আমরা যাব পরের প্রশ্নে, যে ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো। তোমরা যে কোশ্চেনগুলো দেখবে স্টার মার্কস দেওয়া, সেগুলো সবাই একবার করে অবশ্যই দেখবে। পরের কোশ্চেন, যে প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? পরের কোশ্চেন, যে মায়োপিয়া কাকে বলে, কীভাবে এর ত্রুটি দূর করা যায়। পরের প্রশ্ন, যে চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, যে প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে সাইনোভিয়াল তরল কাকে বলা হয়। এরপরে আমরা যাব 3 এবং 5 মার্কসের কোশ্চেনের জন্য। দেখো, যে মানব চক্ষুর চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমাদের এটা একটা 5 নম্বরের থাকতে পারে, ঠিক আছে, থাকবে। তো তারপর দেখো, যে একটি সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে তোমরা একটা 100% কমন পেয়ে যাবে। তারপর দেখো, যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কি। পরের প্রশ্ন, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন ও জিবেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি। নেক্সট প্রশ্ন, যে অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, যে থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, যে সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকাগুলি আলোচনা করো। বোঝা গেল। এরপর আমরা যাব দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। তো প্রথমে আমরা যে প্রশ্নগুলি আলোচনা করব হচ্ছে 2 মার্কসের, মানে ছোট প্রশ্নগুলো, যেগুলি তোমাদের কি পরীক্ষায় আসতে পারে। দেখো, ক্রসিং ওভার কাকে বলে? 2, অটোজম কাকে বলে? তারপরে প্রশ্ন, যে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন এর মধ্যে কি পার্থক্য লেখো। তারপর প্রশ্ন হচ্ছে, যে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন। পরের প্রশ্ন, যে অটোজম কাকে বলে। তারপরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে ক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে কি পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন। তারপরের প্রশ্ন, মাইটোসিসের 2টি তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, কোষচক্র কাকে বলে, কোষচক্রের দশাগুলির নাম লেখো। পরের প্রশ্ন, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আরেকটা পার্থক্য তোমাদের আসতে পারে কি, ক্রোমোজোম ও ক্রোমোটিড, ঠিক আছে, বা ক্রোমাটিড। তারপর দেখো, যে ক্রোমোজোমের 2টি কাজ লেখো। পরের প্রশ্ন, যে ক্রোমোজোম ডিএনএ এবং জীবনের সঙ্গে আন্তঃসম্পর্ক কি। তারপরের প্রশ্ন, ডিএনএ এবং আরএনএর মধ্যে কি পার্থক্যগুলি লেখো। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, মাইটোসিসকে সমবিভাজন বলার কারণ কি। পরের প্রশ্ন, যে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। পরের প্রশ্ন, অযৌন জননের একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো। তারপরের প্রশ্ন, অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকাল কাকে বলে। তারপরের প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। নেক্সট কোশ্চেন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো, যে মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলো তীর চিহ্নের সাহায্যে দেখাও।
নেক্সট কোশ্চেন, অনুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশনের দুটি সুবিধা উল্লেখ করো। পরের প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অজনজনন কোন পদ্ধতিতে কি সম্পূর্ণ হয়ে থাকে? পরের প্রশ্ন, কোষ চক্রের ইন্টারফেস দশার প্রধান কাজগুলো কি? তো আমাদের 2 মার্কসের কোশ্চেন শেষ হয়ে গেল। এখন আমরা 3 বা 5 মার্কসের কোশ্চেন কি এগুলো আলোচনা করছি। যে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় সম্পন্ন হয়? এর তাৎপর্য উল্লেখ করো। এরপরের প্রশ্ন, যে ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, মাইটোসিস কাকে বলে? মাইটোসিসের কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজের দশার কি বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো। এরপর চলে যাচ্ছি, মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক। তুমি কিভাবে এই বক্তব্যটিকে যথার্থভাবে প্রমাণ করবে? অথবা এই প্রশ্নটা কিভাবে আসতে পারে যে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, যে উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। এরপর যাব আমরা পরের অধ্যায়ে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো প্রথমে আমরা 2 বা 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। যে মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? তারপরের প্রশ্ন, যে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? নেক্সট, পৃথকীভবনের সূত্রটি লেখো। স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। তারপর দেখো, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো, লেখো। ঠিক আছে, বিশ্লেষণ করে লিখতে হবে। তারপরে দেখো, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 যৌনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের কি অনুপাত কি হবে? তারপরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। তারপরের প্রশ্ন, পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন? নেক্সট কোশ্চেন, বর্ণান্ধতা কি? এই রোগের লক্ষণ কি? তারপরে প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? পরের প্রশ্ন, একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কিরূপ ফলাফল দেখা যায়, লেখো। এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে কি ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে আমরা 5 নম্বরের প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষায় কি আসতে পারে এই অধ্যায় থেকে। তো দেখো, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাজোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করো এবং এর থেকে প্রাপ্ত সূত্রটি লিখো। তারপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, যে বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনি পিগের এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। তোমাদের পরীক্ষায় এক সংকর জনন থেকে আসবেই একটা প্রশ্ন। ঠিক আছে, 100%। তো তোমরা এই জিনিসগুলো, জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে আজকেই। থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু নবদম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার কি মতামত জানাও। তারপরের অধ্যায় মানে 4র্থ অধ্যায় থেকে আমরা কি কি পড়বো, মানে অভিব্যক্তি ও অভিযোজন থেকে, সেগুলি একবার দেখে নাও। প্রশ্নের মান হলো 2 অথবা 3। তো আমরা প্রথমেই কি পড়বো এখান থেকে, সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য। বোঝা গেছে? তারপর দেখো, উটের জলক্ষয় কমানোর 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ। উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। বোঝা গেল? বইতে তোমরা এগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে, সাজানো গোছানো। তো সবাই অবশ্যই আজকের মধ্যেই সবগুলো কোশ্চেন কি একবার চোখ বুলিয়ে নেবে। তারপর দেখো, পরের প্রশ্ন কি বলেছে, যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে
অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। তারপর দেখো যে লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন কি বর্ণনা করো। শিম্পাঞ্জিরা খাবারের জন্য কীভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায়? পরের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো বা কী বোঝায়? তারপর দেখো যে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে। তারপর দেখো মিসিং লিঙ্ক বা হৃৎযোজক কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, যে সমস্ত অঙ্গ কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, যে ল্যামার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কি ব্যাখ্যা করো। ডারউইনবাদ ও ল্যামার্কবাদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, মৌমাছির ওয়াগেল নৃত্য সংক্ষেপে লেখো। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ আছে, তোমরা সবাই এটাও একবার দেখবে। তারপর দেখো যে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। পরের কোশ্চেন, যে পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে দানার ভূমিকা কি উল্লেখ করো। তারপর আমরা কি বলবো 5 নাম্বার মানে বড় কোশ্চেন, যেগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে কি আসতে পারে। দেখো, ক্যাকটাসের বাষ্পমোচনের মোচন হ্রাসের জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারপর দেখো ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, যে বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। তারপরের প্রশ্ন, যে উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত। সাথেই কি কোশ্চেন রয়েছে, দেখো যে খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও। ঠিক আছে, যেভাবে কোশ্চেনগুলো আমি দিয়েছি ঠিক সেইভাবেই তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সব কোশ্চেন একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে। দেখো, তারপরে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি কি ব্যাখ্যা করো। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। তারপরে দেখো, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটির সমর্থনে কি প্রমাণ করো। তারপর দেখো, জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি কি সংক্ষেপে বর্ণনা করো। এরপর চলে যাচ্ছি তোমাদের জীবনবিজ্ঞানের সর্বশেষ অধ্যায় মানে 5ম অধ্যায়, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। তো প্রথমেই আমরা ছোট কোশ্চেনগুলো পড়ব 2 এবং 3, মানে যেগুলি তোমাদের পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, দেখো তো প্রথমে কি প্রশ্নটি রয়েছে, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে, বা পিবিআর সংক্ষেপে নাম হিসেবেও আসতে পারে। হ্যাঁ, পিবিআর এর সংক্ষেপে পুরো নাম কি, ঠিক আছে, এভাবেও আসতে পারে, এটা তোমরা মুখস্থ করে নেবে। এর জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো। ঠিক আছে, তারপর দেখো ইউট্রোফিকেশন কাকে বলে। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো। তারপর দেখো টাইগার প্রজেক্ট কি। পরের প্রশ্ন, ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে। অ্যামোনিফিকেশন কাকে বলে, নাইট্রিফিকেশন কাকে বলে এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দুটি উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন কাকে বলে। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো। পরের প্রশ্ন, যে পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। পরের প্রশ্ন, ব্রঙ্কাইটিস কি, এর কারণ কি। তারপরের প্রশ্ন, শৈবাল ব্লুম কি। পরের প্রশ্ন, যে অম্লবৃষ্টি কি, ব্রঙ্কাইটিস কি, এর কারণ কি। পরের প্রশ্ন, যে হটস্পটের দুটি শর্ত লেখো। ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা। উপরোক্ত জীবগুলোর বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। বোঝা গেল। তারপর দেখো অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো। ইউট্রোফিকেশনের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। পরের প্রশ্ন, যে মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। খাদ্য উৎপাদন এবং ওষুধ প্রস্তুতি।
তারপর দেখো পরের প্রশ্নে কি বলছে যে নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস গ্যাস এবং এসপিএম। তারপর কি কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার এবং ঘর নাম্বার কি অভঙ্গ রাসায়নিক কীটনাশক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখবে তোমরা আজকেই। তারপর দেখো জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। তারপর দেখো গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী। এরপর আমরা পড়ব বড় কোশ্চেন, যেগুলি তোমাদের 5 নাম্বার থাকে। ঠিক আছে, তো দেখো ভারতীয় এক শৃঙ্গ গন্ডারে বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো এবং মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। তারপর পরের কোশ্চেন দেখো যে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্যের হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে এবং এক্স-সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। তারপরের প্রশ্ন যে মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি কি সমর্থন করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। পরের প্রশ্ন যে পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে এবং বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে। তারপরে প্রশ্নটি দেখো সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। এর সাথে কি প্রশ্নটি রয়েছে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে। এরপরের প্রশ্ন দেখো যে নাইট্রোজেন চক্রে যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা কি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, দেখো বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ উক্তিটি কি সমর্থন করো। পরের প্রশ্ন যে ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করছে, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো এবং মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো। তারপরে দেখো কোশ্চেন কি বলেছে যে পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাস ভূমিতেই শুধু পাওয়া যায়, এরকম একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সার লেখো। তারপর দেখো নদীর বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব কি আলোচনা করো। এরপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে যে সুন্দরবনে মিষ্টি জলের সংকটের ফলে সৃষ্ট প্রভাবগুলি কি আলোচনা করো এবং সুন্দরবনে 2টি ম্যানগ্রোভ অরণ্যের এবং 2টি প্রাণীর নাম লিখো। তোমাদের যাদের প্রস্তুতি একদমই ভালো নয়, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনগুলো শুধু পড়ে যাও, ইজিলি তোমরা 50+ মার্কস পেয়ে যাবে। থ্যাংক ইউ।